আজকে আমরা জৈব অ্যাসিড থেকে শুরু করব। হ্যাঁ, অ্যামিন আমরা শেষ করছিলাম। আজকে হচ্ছে জৈব অ্যাসিড। আহ, জৈব অ্যাসিডের ক্ষেত্রে মানে কার্বক্সিলিক অ্যাসিড, যেখানে এই COOH এই কার্যকরী মূলকটা যখন কোনো জৈব যৌগে থাকে তাকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলি। এখন জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা প্রথমে এদের অম্লধর্মের তীব্রতার একটা ক্রম দেখব। অম্ল ধর্মের তীব্রতার ক্রম, এইটা একটা দেখব। আর হচ্ছে মিথানোইক অ্যাসিডের একটা প্রশ্ন দেখব প্রথমে, তারপর প্রস্তুতিতে যাব। তো এখানে আমি ফার্স্টে দেখলাম HCOOH, এটার নাম হলো মিথানোইক অ্যাসিড। তারপর হলো CH3COOH, এটা হলো ইথানোইক অ্যাসিড। এটা হলো ক্লোরো ইথানোইক অ্যাসিড। Cl2CH3OH, ডাইক্লোরো ইথানোইক অ্যাসিড। এটা হলো ট্রাইক্লোরো ইথানোইক অ্যাসিড। এখানে সবচেয়ে বেশি তীব্র হলো ট্রাইক্লোরোইথানোইক অ্যাসিড, তারপর হলো ডাইক্লোরোইথানোইক অ্যাসিড, তারপর হলো ক্লোরোইথানোইক অ্যাসিড, তারপরে হলো মিথানোইক অ্যাসিড, তারপরে হলো ইথানোইক অ্যাসিড। আসলে এটার কারণটা একটু ব্যাখ্যা করি। যদি আমরা মিথানোইক অ্যাসিডটা দেখি, এটা হলো মিথানোইক অ্যাসিডের স্ট্রাকচার। এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলকের যে কার্বন আছে তার সাথে শুধুমাত্র হাইড্রোজেন আছে। তো এখানে যেটা হয়, কার্বনের পক্ষে কিন্তু আসলে অক্সিজেনের দিকে তেমন একটা ইলেকট্রন দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ উপরে তার সাথে আরেকটা অক্সিজেন যুক্ত আছে। তো এখানে অক্সিজেন যেহেতু তড়িৎ মূলক, তার একটা অষ্টকের ঘাটতি থাকে। সে কি করে, দ্রুত বন্ধনের ইলেকট্রনগুলো তার দিকে টেনে নিয়ে H+ আয়ন দান করে। আর যে যত দ্রুত H+ আয়ন দান করতে পারবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি। এখন যদি আমরা ইথানোইক অ্যাসিডের কাঠামোটা দেখি, ইথানোইক অ্যাসিডে ইথানোইক অ্যাসিডে কার্বনের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের সাথে দেখো যে মিথাইল মূলক আছে। হ্যাঁ, তো এই মিথাইল মূলক, হ্যাঁ এই মিথাইল মূলক কিন্তু ইলেকট্রন দাতা। হ্যাঁ, তো এই ইলেকট্রন দাতা যদি তোমার কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনের দিকে ইলেকট্রন দিয়ে দেয় মিথাইল মূলকটা, তাহলে কার্বনের কাছে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যায়। তখন কার্বন আবার অক্সিজেনের দিকে ইলেকট্রন দিয়ে দেয়। কার্বন আবার অক্সিজেনের দিকে ইলেকট্রন দিয়ে দেওয়ার ফলে অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতিটা অনেকটা পূরণ হয়ে যায়। তখন কিন্তু অক্সিজেন আগের মতো এত দ্রুত হাইড্রোজেনের সাথে বন্ধন ভেঙে H+ আয়ন দান করতে পারে না। যেহেতু সে আগের মতো দ্রুত H+ আয়ন দান করতে পারে না, তাই ইথানোয়িক অ্যাসিডের
তীব্রতা কিন্তু মিথানোয়িক অ্যাসিড থেকে কম। তাহলে এই যে মিথাইল মূলক কার্বক্সিলিক অ্যাসিড মূলকের দিকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এটাকে বলা হয় ধনাত্মক আবেশী প্রভাব। ধনাত্মক আবেশী প্রভাব। ঠিক আছে। এইবার আসি আমি ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে। কাঠামোটা কিন্তু এভাবে লিখলাম। ক্লোরো ইথানোয়িক অ্যাসিডে এখানে কিন্তু এই যে মিথিলিন মূলক আছে, এটা কিন্তু মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের সাথে ক্লোরিন যুক্ত। হ্যাঁ, এই ক্লোরিন কি করে, বন্ধনের ইলেকট্রন গুলো তার দিকে টেনে নেয়, ফলে কার্বনের কাছে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। তখন কার্বন আবার, এই মিথিলিন মূলক আবার কার্বক্সিলিক অ্যাসিড মূলক থেকে ইলেকট্রন টেনে নেয়। নর্মালি কিন্তু মিথিলিন মূলক ইলেকট্রন দিয়ে দেওয়ার কথা, কিন্তু তারপরও সে ইলেকট্রন টেনে নিচ্ছে, কারণ তার সাথে একটা তড়িৎ ঋণাত্মক ক্লোরিন যুক্ত আছে। এখন মিথিলিন মূলক যদি কার্বক্সিলিক অ্যাসিড থেকে ইলেকট্রন টেনে নেয়, তখন কার্বনটা কি করবে, অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন টেনে নেবে। তখন অক্সিজেনের কাছে ইলেকট্রনের ঘাটতি দেখা দিবে। অক্সিজেন দ্রুত বন্ধনের ইলেকট্রন গুলো তার দিকে টেনে নিয়ে H+ আয়ন দান করবে। যেহেতু তার ইলেকট্রন দান করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, H+ আয়ন দান করার ক্ষমতা বেড়ে যাচ্ছে, তাই এই অ্যাসিডের তীব্রতা কিন্তু মিথানোয়িক অ্যাসিড থেকেও বেশি। ঠিক আছে। আর এই ধরনের প্রভাবকে বলা হয় ঋণাত্মক আবেশী প্রভাব। আর এই ঋণাত্মক আবেশী প্রভাবের কারণেই কিন্তু ক্লোরো ইথানোয়িক অ্যাসিডের তীব্রতা মিথানোয়িক অ্যাসিড থেকে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। আর উম, ইথানোয়িক অ্যাসিডে ইথানোয়িক অ্যাসিডে ক্লোরিনের সংখ্যা যত বেশি হবে, তার তীব্রতা তত বেশি হবে। এই হলো ক্রোমোর বিষয়টা। হ্যাঁ, তো ক্রোমোটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। তো সিকিউতেও যদি খ নাম্বারে আসে, তাহলে এতগুলো তো দিবে না, যে কোনো দুইটার মধ্যে তীব্রতা ব্যাখ্যা করতে দিবে, তখন কিন্তু এই আবেশী প্রভাবগুলোর কথা উল্লেখ করতে হবে। হ্যাঁ, যে আবেশী প্রভাবের কারণে, কোন ধরনের আবেশী প্রভাবের কারণে কার তীব্রতা বেশি হয়ে যাচ্ছে সেটা কি। এবার আমরা মিথানোয়িক অ্যাসিড দেখি। এখানে একটা মাঝে মাঝে প্রশ্ন আসে, মিথানোয়িক অ্যাসিড একই সাথে অ্যাসিড ও অ্যালডিহাইড ধর্ম প্রদর্শন করে, ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসে। এটাও 2 মার্কসের জন্য। আর 2 মার্কসের জন্য আসলে আমাদের কিন্তু আসলে দুইটা বিক্রিয়া দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি মিথানোয়িক অ্যাসিডের কাঠামোটা দেখি, এটা মিথানোয়িক অ্যাসিডের কাঠামো। এখানে এই যে বক্স করা অংশটা আমি দিচ্ছি, এটা কিন্তু অ্যাসিড অংশ, কার্বক্সিলিক অ্যাসিড মূলক। আর এখন কিছুটা অংশ ডট ডট দিয়ে দিচ্ছি, এই অংশটা কিন্তু অ্যালডিহাইড অংশ। এই অংশটা হলো অ্যালডিহাইড অংশ। এখন আমাদেরকে একটু বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে যে
অ্যাসিড এবং অ্যালডিহাইড ধর্ম দুইটাই আছে। প্রথমে আসি অ্যাসিড ধর্ম। তো এখানে অ্যাসিডের যে বিক্রিয়া সেটা দেখাতে হবে। অ্যাসিড কিন্তু নীল লিটমাসকে লাল করে। এছাড়া আমরা যখন একটা কার্বক্সিলিক অ্যাসিডের দ্রবণে সোডিয়াম বাইকার্বনেট যোগ করি, যেহেতু সে অ্যাসিড সে কিন্তু ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করবে। এখানে সোডিয়াম কার্বক্সিলেট তৈরি করে, মানে মিথানয়েড তৈরি করে। এছাড়া কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করে। আর এই কার্বন ডাই অক্সাইডকে যখন আমরা চুনের পানির মধ্য দিয়ে চালনা করব, তখন সেখান থেকে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, যা দ্রবণটাকে ঘোলা করে ফেলবে। আর এ থেকে প্রমাণিত হয় ওই গ্যাসটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর কি, যখন চুনের পানিটা ঘোলা হয়ে যায়। চুনের পানি ঘোলা না হলে এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড হবে না। হ্যাঁ, তাহলে এই যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার দ্বারা এটা দিয়ে কিন্তু তার এসিড ধর্ম প্রকাশ করে। তো যেহেতু সোডিয়াম বাইকার্বনেটের সাথে লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে, তাই এটি অম্ল। এবার হলো অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড ধর্ম প্রদর্শন করার জন্য আমাদেরকে এমন একটা বিক্রিয়া বেছে নিতে হবে যেটা শুধুমাত্র অ্যালডিহাইড বিক্রিয়া অংশগ্রহণ করে, অন্য কোনো যৌগ এই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে না। তো সেটা আমরা দুইটা বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। আমরা একটা দিব, যে কোনো একটা দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। অ্যালডিহাইড ফেলিং দ্রবণের সাথে কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ পদক্ষেপ দেয় ও টলিন বিকারকের সাথে সিলভার দর্পণ দেয়। তো এই হলো আহ দুইটা বিক্রিয়া। এখন এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে, দুইটা দেওয়ার দরকার নাই। তো আমরা ফেলিং দ্রবণের বিক্রিয়াটা দিতে পারি। তো আমরা মিথানিক অ্যাসিডের দ্রবণে যদি কিউপ্রিক হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে এখান থেকে সেটা বিক্রিয়া করে সোডিয়াম মিথানয়েড কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের পদক্ষেপ দেখাবে। যেহেতু কিউপ্রাস অক্সাইডের লাল পদক্ষেপ তৈরি হচ্ছে, তাই এটি অ্যালডিহাইড। এই হলো অ্যালডিহাইড ধর্ম। তাহলে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড এই দুইটা ধর্মই প্রদর্শন করতেছে। এখন আমরা দেখব হচ্ছে প্রস্তুতি।
কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি। এক নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যালকোহল থেকে, এই বিক্রিয়াটা আমরা আগে পড়ছি। ধরো এখানে আমরা একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম বা প্রাইমারি অ্যালকোহল, CH3 CH2OH। এই প্রাইমারি অ্যালকোহলটাকে আমি যদি জায়মান অক্সিজেন দ্বারা জারিত করি, এই জায়মান অক্সিজেনটা কোথেকে আসবে? এটা আসতে পারে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া থেকে, অথবা আমরা চাইলে কিন্তু এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করতে পারি, তবে সেটা ক্ষারীয়, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটাও কিন্তু ব্যবহার করা যায়। এখান থেকেও জার্মান অক্সিজেন তৈরি হয়। তো এই জার্মান অক্সিজেন প্রথমে আমাদের এই 1 ডিগ্রি অ্যালকোহলটাকে জারিত করবে, এটাকে জারিত করে অ্যালডিহাইডে রূপান্তরিত করবে। তারপরে এই অ্যালডিহাইডটাকে যদি আমরা আবার জারিত করি জার্মান অক্সিজেন দ্বারা, যেটা আসলো পটাশিয়াম ডাইক্রোমেট থেকে, অথবা আমরা এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারি, তাহলে এটা জারিত হয়ে জৈব অ্যাসিড তৈরি করবে। আমরা চাইলে 2 ডিগ্রি অ্যালকোহলও ব্যবহার করতে পারি। এটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকেও যদি আমরা জার্মান অক্সিজেন দ্বারা জারিত করি, যে জার্মান অক্সিজেনটা আসবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে, যেটা তৈরি করবে একটা কিটোন, আর সাথে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, পানি তৈরি করবে, যেটা আমাদের এখন আর কাজে লাগবে না। তারপর এটাকে যদি আমরা আবারও জারিত করি পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা, তাহলে এখান থেকে তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। এই হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের একটা প্রস্তুতি। 2 নম্বর হলো অ্যালডিহাইড ও কিটোন থেকে। এই বিক্রিয়াটা আমরা এখান থেকে দেখে নিতে পারি, এই যে কিটোন থেকে, আর এই যে হলো অ্যালডিহাইড থেকে। তাহলে অ্যালডিহাইড বা কিটোনকে জারিত করে সরাসরি জৈব অ্যাসিড তৈরি করে ফেলা যায়। এই বিক্রিয়াটা আমরা এখানে আর লিখলাম না, একই রকম বিক্রিয়া, ঠিক আছে। 3 নম্বর প্রস্তুতি, সেটা হলো গ্রিগনার্ড বিকারক হতে। এখানে একটা গ্রিগনার্ড বিকারক নিলাম RMgX, এখানে আর মাইনাস ম্যাগনেসিয়াম হ্যালাইড হলো প্লাস। তার সাথে আমরা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করব। এটা হলো কার্বন ডাই অক্সাইড মানে CO2। তো কার্বন ডাই অক্সাইডের কার্বনের সাথে যুক্ত হবে হচ্ছে এই অ্যালকাইল গ্রুপটা, আর ম্যাগনেসিয়াম হ্যালাইডটা যুক্ত হবে অক্সিজেনের সাথে। তো যুক্ত হয়ে এখানে তৈরি করবে আর সি ডাবল বন্ড ও, OMgX। পরে এটাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব, তখন আর সি ডাবল বন্ড ও, এটা হয়ে যাবে OH, আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি হবে। তাহলে এই যে তৈরি হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে আমরা কার্বক্সিলিক অ্যাসিড আর কোত্থেকে তৈরি করে ফেলতে পারলাম? আমরা গ্রিগনার্ড বিকারক থেকেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারলাম। এটা হলো 3 নম্বর প্রস্তুতি।
4 নাম্বার প্রস্তুতি হলো সায়ানাইড হতে। আমরা সায়ানাইড হতেও কিন্তু আহ কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারি। যেমন নিলাম RCN, সায়ানাইড যৌগ। এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, অ্যাসিডের উপস্থিতিতে, তীব্র অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, অ্যাসিডের উপস্থিতিতে, তখন এই সায়ানাইড গ্রুপটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হয়। আর ওই নাইট্রোজেনের যে অংশটুকু আছে সেটা হচ্ছে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তাহলে আমরা সায়ানাইড যৌগ থেকে অম্লীয় আদ্র বিশ্লেষণের মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারলাম। তারপরে আরেকটা প্রস্তুতি হচ্ছে এস্টার হতে। এখন এস্টার হতে কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রস্তুতি, আহ, সেটা কিন্তু ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় পড়ার কথা ছিল আমাদের। কিভাবে একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়, বিক্রিয়া ওইখানেও ছিল। ধর আমি এখানে একটা এস্টার নিলাম, RC+O, আর এটা কিন্তু একটা এস্টার। এখন এই এস্টারে যদি আমি আদ্র বিশ্লেষণ করি, মানে পানির সাথে বিক্রিয়া করি, অম্লীয় মাধ্যমে, অ্যাসিডের মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলাম, তখন এই ও আর অংশটা আলাদা হয়ে যাবে। তাহলে এখানে দেখবে RCO, এখানে যুক্ত হবে পানির OH। OH যুক্ত এটা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করবে। আর ও অংশটার সাথে পানির H+ যুক্ত হয়ে অ্যালকোহল তৈরি করবে। তাহলে তৈরি হয়ে গেল জৈব অ্যাসিড। এটা হলো জৈব অ্যাসিডের আরেকটা প্রস্তুতি অ্যাস্টার থেকে। লাস্ট প্রস্তুতি পার্শ্ব শিকলের জারণ। আমাদের এখানে টলুইন নিলাম। টলুইনের মূল শিকল তো বেনজিন, আর পার্শ্ব শিকল হলো এই মিথাইল গ্রুপ। তো এই মিথাইল গ্রুপটাকে যদি আমরা জারিত করি জার্মান অক্সিজেন দ্বারা, যে জার্মান অক্সিজেনটা আসবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে, তখন এই মিথাইল গ্রুপটা জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত হবে আর সাথে পানি তৈরি করবে। তাহলে পার্শ্ব শিকলকে জারিত করতে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে, তবে অবশ্যই এটাও ক্ষারীয় মাধ্যমেই হবে। কারণ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে জায়মান অক্সিজেন তৈরি করে, যেটা আমাদের অ্যালকোহলকেও জারিত করতে সাহায্য করে। আর এখানে এই মিথাইল মূলকটাকেও জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তরিত করতে সাহায্য করবে। আর জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকারী পরীক্ষা তো আমরা লিখে ফেলছি। শনাক্তকরণ: কোন জৈব যৌগের নমুনাতে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে কিনা তা বোঝার জন্য সেখানে কয়েক ড্রপ সোডিয়াম বাইকার্বনেট যোগ করতে হয়। যদি এখানে কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে তাহলে এখানে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে, যেটা বুদবুদ আকারে বেরোতে থাকবে। এখন এটা যে কার্বন ডাই অক্সাইড গ্যাস তা বোঝার জন্য একটা ম্যাচের কাঠি ধরলেই হবে। ম্যাচের কাঠি যদি আহ নিভে যায় তাহলে এটা বুঝতে হবে কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর যদি আমরা ম্যাচের কাঠি না ধরি তাহলে এটাকে চালনা করতে হবে চুনের পানির মধ্য দিয়ে। আর চুনের পানির মধ্য দিয়ে এটাকে চালনা করলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, যেটা পানিতে অদ্রবণীয়, ফলে চুনের পানি ঘোলা হয়ে যায়। এই হলো গিয়ে বিক্রিয়া, এটার শনাক্তকারী বিক্রিয়া। এইবার আমরা আরেকটা ছোটখাটো গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেটা হচ্ছে
জৈব অ্যাসিডের জাতক। জৈব অ্যাসিডের জাতকগুলোর মধ্যে এক নম্বরে আছে অ্যাসিড হ্যালাইড। জৈব অ্যাসিড নিলাম, জৈব অ্যাসিড থেকে আমাকে আর সি ডাবল এক্স তৈরি করতে হবে, এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড। তো সেটা তৈরি করার জন্য আমরা এখানে এইচ এক্স নিতে পারি হাইড্রাসিড। তখন অ্যাসিডের, জৈব অ্যাসিডের OH আর হাইড্রাসিডের এইচ, এই দুটো অংশ বিক্রিয়া করে পানি তৈরি করে ফেলে। তাহলে এখান থেকে আর সিও এক্স, এটাই হলো অ্যাসিড হ্যালাইড। এটা আরো কয়েকভাবে তৈরি করা যায়, যেমন আমি এখানে জৈব অ্যাসিড নিলাম আমরা, তার সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া করি, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে এই হ্যালোজেনটা এই হাইড্রোক্সাইডটাকে প্রতিস্থাপন করবে, তৈরি করবে আর COCl, এটাও অ্যাসিড হ্যালাইড। সাথে তৈরি হবে POCl3 আর HCl। তাহলে এটাও কিন্তু অ্যাসিড হ্যালাইডের একটা প্রস্তুতি। 2 নম্বর হলো অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইড তৈরি করা হয় জৈব অ্যাসিড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ার মাধ্যমে। আমি অ্যামোনিয়াটাকে একটু ভেঙে লিখছি, HNH2। তো আমরা যখন জৈব অ্যাসিডের মধ্যে অ্যামোনিয়া যোগ করি, তখন জৈব অ্যাসিডের OH আর অ্যামোনিয়ার H+, এই দুইটা বিক্রিয়া করে তৈরি করে ফেলে পানি। তাহলে এখানে বাকি থেকে আর CO আর ওই পাশে NH2, এটাই হলো অ্যাসিড অ্যামাইড। তাহলে আমরা অ্যাসিড অ্যামাইড তৈরি করে ফেলতে পারলাম। 3 নম্বর, অ্যাসিড এনহাইড্রাইড। আর অ্যাসিড এনহাইড্রাইড তৈরি করার জন্য আমাদের লাগবে 2 অনু কার্বক্সিলিক অ্যাসিড। তো 2 অনু কার্বক্সিলিক অ্যাসিড যখন আমরা নিব, তখন একটা কার্বক্সিলিক অ্যাসিডের OH আর একটা কার্বক্সিলিক অ্যাসিডের H+ বিক্রিয়া করে তৈরি করবে পানি। তাহলে বাকি থাকলো আর CO ও OCr, এটাই কিন্তু হলো এনহাইড্রাইড। এই ধরনের যৌগকে বলা হয় এনহাইড্রাইড। প্লাস 4 নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যাস্টার। অলরেডি অ্যাস্টারের বিক্রিয়াটা আমরা পড়ে ফেলছি। উল্টা ভাবে আমরা অ্যাস্টারকে আদ্র বিশ্লেষণ করে জৈব অ্যাসিড আর অ্যালকোহল তৈরি করছিলাম। এখন আমরা অ্যালকোহল আর জৈব অ্যাসিডের বিক্রিয়ার মাধ্যমে অ্যাস্টার তৈরি করে ফেলবো, অম্লীয় মাধ্যমে। আর যেটা হলো H, জৈব অ্যাসিড, আর এটা হলো গিয়ে অ্যালকোহল। তো জৈব অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, এই দুইটা অংশ বিক্রিয়া করে তৈরি করে ফেলবে পানি। আর এখানে তৈরি হবে আর COOR, এটাই কিন্তু অ্যাস্টার। ঠিক আছে।
হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে অ্যাস্টার। এখন অ্যাস্টার থেকে তোমাদের এমসিকিউর জন্য আরো দুই একটা জিনিস একটু পড়ে নিতে হবে। আমি এখানে কয়েকটা লিখে দিচ্ছি, আর দুই একটা তোমরা একটু কবির স্যারের বই থেকে একটু লিখে নিবা বা পড়ে নিবা। তার মধ্যে একটা হলো পাকা কলায় কি থাকে। পাকা কলায় কোন অ্যাস্টারটা থাকে? কারণ আহ ফল বা ফুলের সুগন্ধের মূল কারণ হলো সেখানে উপস্থিত অ্যাস্টার। আম, সব ফল এবং ফুলে একটা বিশেষ ধরনের অ্যাস্টার থাকে, মানে এক একটার জন্য এক একটা সেই বিশেষ ধরনের অ্যাস্টারের জন্য ওই গন্ধটা পাওয়া যায়। যেমন ধরো আপেলের যে ঘ্রাণ, তার জন্য কিন্তু একটা অ্যাস্টার আছে। ওই অ্যাস্টারটা তুমি পানির মধ্যে দিলে মনে হবে ওইটি আপেলের জুস বা আপেলের পানি। যেমন আনারসের যে সুগন্ধের যে অ্যাস্টারটা, সেটাও পানির মধ্যে দিলে ওখান থেকে আনারসের গন্ধ আসবে। তো পাকা কলায় থাকে পেন্টাইল অ্যাসিটেট অ্যাস্টার। তারপরে হলো পাকা কমলা। পাকা কমলায় থাকছে অক্টাইল অক্টাইল অ্যাসিটেট অ্যাস্টার। 3 নাম্বার পাকা আনারস, সেখান থেকে বিউটাইল বিউটারয়েট। 4 নম্বর হচ্ছে জেসমিন। ওখানে থাকে বেনজাইল অ্যাসিটেট। এখন অন্য বইতে হয়তো পাবা আপেল, নাশপাতি, এগুলোর তো একটু পড়ে নিবা, এগুলো এমসিকিউ তে মাঝে মাঝে দিয়ে দেয়। হ্যাঁ, এগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। তাহলে এই হলো আমাদের অ্যাস্টারের অংশ। অ্যামাইডের প্রস্তুতিও আমরা দেখে নিছি। এখানে আর ইম্পর্টেন্ট কিছু নাই আজকে। শুধু গ্লিসারিনের একটা প্রস্তুতি তোমাদেরকে একটু দেখাই দিই। গ্লিসারিন, গ্লিসারিনের সংকেত হচ্ছে CH2OH, CHOH, CH2OH। গ্লিসারিনের কিন্তু আরেকটা নাম হচ্ছে 1 2 3, সরি, প্রোপেন 1 2 3 ট্রাইওল। হ্যাঁ, গ্লিসারিনের নাম। তো এখন গ্লিসারিন কিভাবে তৈরি করা যায়? আমরা উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে কিন্তু এটা তৈরি করতে পারি। সেটা হতে পারে অম্লীয় আদ্র বিশ্লেষণ, বা সেটা হতে পারে ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। প্রথমে দেখব অম্লীয় আদ্র বিশ্লেষণ। এটাকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করি অ্যাসিডের উপস্থিতিতে, তখন পানির H+ এই অংশটুকুকে প্রতিস্থাপন করবে। এটা হয়ে যাবে OH। আরেকটা পানির অণু এখান থেকে তৈরি করবে OH। আরো একটা পানির অণুর H+ এখানেও তৈরি করবে OH। আর বাকি অংশটুকু আর C ডাবল ও এইচ এ রূপান্তরিত হয়ে যাবে।
মানে জৈব অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অ্যাস্টারের, এটা কিন্তু এক প্রকার অ্যাস্টার বা চর্বি বলতে পারো, চর্বি বা ফ্যাট। তো সেগুলোর যখন অম্লীয় আদ্র বিশ্লেষণ করব, সেখান থেকে আমরা গ্লিসারিন তৈরি করতে পারবো। শুধু অম্লীয় না, আমরা কিন্তু ক্ষারীয় আদ্র বিশ্লেষণও করতে পারবো। যেমন ধরে এখানে আবারও নিলাম অ্যাস্টার, এর সাথে যখন ক্ষারের বিক্রিয়া করব, এই বিক্রিয়া তোমরা আগে পড়ছো, সেটা হচ্ছে সাবানায়ন বিক্রিয়া। এখান থেকে উপজাত হিসেবে গ্লিসারিন তৈরি হয়, আর সাথে সাবান তৈরি হয়। এটা কিন্তু সাবান, এটা হলো গ্লিসারিন। ঠিক আছে, এই হলো সাবানায়ন বিক্রিয়া। আর গ্লিসারিন তৈরি তৈরি হলো অ্যাস্টারের বা চর্বি বা ফ্যাটের, চর্বি বা ফ্যাটি অ্যাসিডের ক্ষারীয় আদ্র বিশ্লেষণ। আর এই গ্লিসারিনের শনাক্তকরণ হলো, আমরা এখানে গ্লিসারিন নিলাম, গ্লিসারিনের মধ্যে আমরা যদি কয়েক ড্রপ পটাশিয়াম বাইসালফাইড যোগ করি, বাইসালফেট, এটা নিরোধক হিসেবে কাজ করে। এটা এখান থেকে এই OH, এই OH দুইটাকে সরায় ফেলে। আর সরাই ফেললে এখানে প্রত্যেকটা কার্বনে একটা করে হাত খালি হয়ে যায়, তখন তৈরি হয়ে যায় দ্বিবন্ধন। আর এখান থেকে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন সরায় ফেলে, তখন এটা CHO হয়ে যায়, অ্যালডিহাইড গ্রুপ। আর সাথে তৈরি করে 2 মোল পানি। এই যৌগটার নাম হচ্ছে অ্যাক্রোলিন, যার দুর্গন্ধ থেকে গ্লিসারিন শনাক্তকরণ করা হয়। গ্লিসারিন শনাক্ত করা হয়, ঠিক আছে, এই হলো গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট দিন আমরা নাইট্রোগ্লিসারিন, TNT, প্যারাসিটামল, অ্যাসপিরিন এগুলো দেখবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ।